আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। অনেকদিন পর, বেশ অনেকটা সময় পর আমি তোমাদের সাথে নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, আজকে তোমাদের এই ক্লাসে উপস্থিত হয়েছি। আমার ঢাকা কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্ররা, আশা করি তোমরা আমার সাথে আজকের এই ক্লাসে উপস্থিত আছো। তোমরা জানো যে তোমাদের আমি কি পড়াচ্ছিলাম, ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম, যেটার কোড হচ্ছে কোড 202। যারা আমার গত ক্লাসে ছিলে তারা জানো যে আমরা ট্যাক্সোনমি থেকে ক্লাসিফিকেশন পড়েছি, যেটা হচ্ছে অ্যাংলার লাস্ট ক্লাসে আমরা অ্যাংলার প্লান্টর পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরেকটা ক্লাসিফিকেশন পড়বো, যেটা জাতিজনিক শ্রেণীবিন্যাসের একটা উল্লেখযোগ্য শ্রেণীবিন্যাস, চার্লস এডউইন বেসি কর্তৃক প্রদত্ত, যেটাকে আমরা বলি বেসিস ক্লাসিফিকেশন, হ্যাঁ, বা বেসিস সিস্টেম ক্লাসিফিকেশন, বা বেসিস শ্রেণীবিন্যাস, যেটাকে সোজা কথা। তো চার্লস এডউইন বেসি, উনি একজন কি আমেরিকান বা যুক্তরাষ্ট্রের একজন শ্রেণীবিন্যাসবিদ ছিলেন। উনি হচ্ছে যে কি নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস এডউইন বেসি আবৃত্তিবীজী উদ্ভিদের বা গুপ্তবীজী উদ্ভিদের একটি শ্রেণীবিন্যাস প্রদান করেন, যেটা হচ্ছে কি জাতিজনী শ্রেণীবিন্যাস নামে প্রচলিত, এবং হচ্ছে এটাকে বলা হয় বেসি ক্লাসিফিকেশন সিস্টেম। তোমাদেরকে ক্লাসিফিকেশন যখন পড়ানো হয়েছিল তখন মনে আছে নিশ্চয়ই যে আমরা ক্লাসিফিকেশন একটা প্যাটার্ন অনুযায়ী পড়ানো হয়। যেমন হচ্ছে স্টার্টিং এ আমরা ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলা হয়, যে ভূমিকা, যে কে প্রদান করেছেন শ্রেণীবিন্যাসটা, শ্রেণীবিন্যাসবিদের নাম, তারপর হচ্ছে কত সালে বা কোন বইয়ে প্রকাশিত হয়েছে শ্রেণীবিন্যাসটা, সেই হিসেবে বা কি কোন টাইপের উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়েছে সে সম্পর্কে লেখা হয় ভূমিকাতে বা ইন্ট্রোডাক্টরি কথাতে। তার মানে সেই হিসেবে আমরা কি বলেছি যে প্রথমে একটা থাকবে ক্লাসিফিকেশন লেখার সময় একটা কি থাকে, একটা ভূমিকা লিখতে হয় ভূমিকাতে। তারপর কি আসে যে নীতিমালা, তারপর পরিলেখ, উৎপত্তি ও অভিব্যক্তি। এই উৎপত্তি এবং অভিব্যক্তি এটা জাতিজনী শ্রেণীবিন্যাসে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেহেতু এটা বিবর্তনের উপর ভিত্তি করে করা হয় জাতিজনী শ্রেণীবিন্যাসটা। এর আগে যে শ্রেণীবিন্যাসগুলো ছিল, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলো, কৃত্রিম শ্রেণীবিন্যাস বলো, এগুলোতে কি উৎপত্তি এবং অভিব্যক্তি ধারাটা অনুসরণ করা হয়নি। এবং হচ্ছে লাস্ট পয়েন্ট হচ্ছে সমালোচনা। এই হচ্ছে কি শ্রেণীবিন্যাস এর ক্যাটাগরিগুলো, মানে আমরা স্টেপগুলো, যে কি কি স্টেপে আমরা এটা লিখি। তো কি বলেছি, ভূমিকাতে যে চার্লস এডউইন বেসি যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। উনি তার শ্রেণীবিন্যাসটা মানে আবৃত্তিবীজী উদ্ভিদের একটা জাতিজনী শ্রেণীবিন্যাস প্রদান করেন। বইটার উনি সর্বপ্রথম 1893 সালে তিনি তার শ্রেণীবিন্যাসের সারসংক্ষেপ পাঠ করেন। পরবর্তীতে 1915 সালে তার মৃত্যুর অল্প কিছুদিন পরে তার শ্রেণীবিন্যাসটা একটা বইয়ে প্রকাশিত হয়, যে বইটার নাম হচ্ছে দ্য ফাইলোজেনেটিক ট্যাক্সোনমি অফ, তোমরা নিশ্চয়ই লেখাগুলো বুঝতে পারছো, চার্লস এডউইন বেসি 1893 সালে তার শ্রেণীবিন্যাসের সারসংক্ষেপ পাঠ করেন। পরবর্তীকালে তার শ্রেণীবিন্যাসটা একটা বই আকারে প্রকাশিত হয়, দ্য ফ্লাওয়ারিং প্লান্টস, দ্য ফাইলোজেনেটিক ট্যাক্সোনমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস নামক বইতে তার মৃত্যুর অল্প কিছুদিন পরে 1915 সালে এটা প্রকাশিত হয়। এই বইতে শ্রেণীবিন্যাসটাতে উনি কি করেছিলেন, যে এটা একটা জাতিজনী শ্রেণীবিন্যাস, যদি বলছি যে উনি প্রায় বিবর্তনমূলক বা অভিব্যক্তিগত বা ফাইলোজেনেটিক দিকটা প্রায় 28টি ফাইলোজেনেটিক দিকটার উপর ভিত্তি করে, বেস করে উনি তার শ্রেণীবিন্যাসটা প্রদান করেছেন। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, যে ব্যান্থাম হুকার যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা দিয়েছে, এই শ্রেণীবিন্যাসটাকে কি করেছে উনি বেস হিসেবে ধরেছে, যে
এটাকে উৎপত্তি এবং অভিব্যক্তির ধারায় এনে প্যান্থামোকারি শ্রেণীবিন্যাসটাকে অ্যাংলার এবং প্রান্টলের শ্রেণীবিন্যাসের সাথে বিজ্ঞানের আরো অন্যান্য শাখা যেমন হচ্ছে প্রত্নতত্ত্ববিদ্যা বা পেলিওবোটানি বলো, কোষ রসায়ন বলো বা অ্যানাটমি বলো, এই বই শাখাগুলো থেকে আরো বিভিন্ন রকমের বৈশিষ্ট্য এনে সমন্বয় ঘটিয়ে নিজের মৌলিকত্ব বা বুদ্ধিমত্তার ছাপ রেখে একটা সুন্দর একটা শ্রেণীবিন্যাস প্রদান করেছেন এই চার্লস এডউইন বেসি। উনি কি করেছে, শ্রেণীবিন্যাসে 28টা ফাইলোজেনেটিক দিকটার উপর ভিত্তি করে তার শ্রেণীবিন্যাসটা প্রদান করেছেন। তো এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাক্টরি কথা যেটা বেসিক শ্রেণীবিন্যাসে আমরা লিখতে পারো তোমরা। ঠিক আছে, আমি এইটুকু মুছে দিচ্ছি। এরপর আসো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টে কি আসছে, আমরা তো ভূমিকাতে বললাম, নেক্সট পয়েন্টে কি, নীতিমালা। আগেই বলেছি যে উনি কি করেছে, যে 28টি অভিব্যক্তিগত নীতি বা ফাইলোজেনেটিক দিকটার উপর ডিপেন্ড করে বা ভিত্তি করে তার এই শ্রেণীবিন্যাসটা প্রদান করেছেন। উল্লেখযোগ্য সবগুলো তো তোমাদের পক্ষে লেখা সম্ভব না। যেটা বলেছিলাম যে অনেক সময় কি হয়, ক্লাসিফিকেশন লিখতে গেলে হয় কি আলাদা করে অনেক সময় প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এক এক রকম প্যাটার্নে কোশ্চেন আসতে পারে যে নীতিমালা লিখে। তো সেক্ষেত্রে তোমরা বেশ কয়েকটা নীতিমালা যদি পড়ো তাহলে আনসার করার সুবিধা হয় যে আলাদা করে যদি আসে দিতে। তো অনেকগুলো যেটা বললাম যে 28টা, তো এর মধ্যে কিছু আছে তোমার হচ্ছে পাতার উপর ভিত্তি করে অ্যানাটমিক্যাল বৈশিষ্ট্য, যেহেতু বলেছি যে পুষ্পের উপর, পুষ্পের অ্যানাটমির উপর বা পাতার বা হচ্ছে যে ফুলের অ্যানাটমি, এরকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উনি ফাইলোজেনেটিক দিকটাটা যেটা বললাম যে 28টা দিকটার উপর ডিপেন্ড করে শ্রেণীবিন্যাস করেছে। তার মধ্যে হচ্ছে কি যে বিবর্তনটাকে উনি বেশ গুরুত্ব দিয়েছে, যেহেতু প্রাকৃতিক শ্রেণীবিন্যাস ব্যান্থামোকারের শ্রেণীবিন্যাসটাকে উনি কি করেছে, যে বেশ ধরেছে যে ওটাকে অভিব্যক্তি ধারায় এনে করেছে। তাহলে কি হচ্ছে, ওনার মতে যে উল্লেখযোগ্য যে নীতিমালা তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে যে বিবর্তনটা কি, বিবর্তন সর্বদা কি ঊর্ধ্বমুখী নাও হতে পারে। ঠিক আছে, বা এটা কি হতে পারে যে বিবর্তনটা কিরকম হতে পারে, ঊর্ধ্বমুখী হতে পারে, সর্বদাই যে ঊর্ধ্বমুখী হবে তা না, নিম্নমুখী হতে পারে, অধোমুখী হতে পারে। আমরা কি লিখতে পারি যে বিবর্তন ঊর্ধ্বমুখী, অধোমুখী বা বিলুপ্তিকারক হতে পারে। ঠিক আছে, তারপর কি হতে পারে যে কাস্টল স্বভাব। কাস্টল স্বভাবটা তোমরা জানো যে উদ্ভিদের কতগুলো আছে কি, কাস্টল উদ্ভিদ আছে কতগুলো বিরূপ টাইপের আছে। তো শ্রেণীবিন্যাসে বেশি বলেছেন যে কি কাস্টল স্বভাবটা কি আদি, এবং বিরূপ স্বভাবটাকে কি বলেছেন উনি, উন্নত বলেছেন। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? আসলে তো এইভাবে ক্লাস নিলে কিছু বোঝা যায় না যে স্টুডেন্টরা কিছু বুঝতে পারছে কিনা। আচ্ছা, সমসত্ব বৈশিষ্ট্যগুলোকে উনি কি বলেছেন, যে এটা আদি বলেছেন। হ্যাঁ, বিবর্তনের যে সমসত্ব যে বৈশিষ্ট্যগুলো, যে একই ধরনের যে বৈশিষ্ট্য, সেটা জানো তোমরা যে সমসত্ব বৈশিষ্ট্য, সেটাকে কি বলা হয়েছে আদি, এবং অসমসত্ব যে বৈশিষ্ট্যগুলো সেটাকে বলা হয়েছে কি উন্নত বলা হয়েছে। ঠিক আছে, এবং বিবর্তনগুলোকে কি বলা হয়েছে, যে সর্বদা কি ঊর্ধ্বমুখী না হয়ে কি অধোমুখী হতে পারে বা বিলুপ্তিকারক হতে পারে। এরপর আসো যে পাতার ক্ষেত্রে যদি বলি, উনি কি বলেছে যে উনি মেইনলি হচ্ছে যে বিবর্তনগুলোর উপর, বিবর্তনের যে বৈশিষ্ট্য সেগুলোর উপর গুরুত্ব দিয়েছে। সরল পাতাকে কি বলেছে, আদি বলেছেন। অপরদিকে যৌগিক পাতা উন্নত। আমরা এই যে সরল পাতা বলছি, যৌগিক পাতা বলছি, তোমরা এইচএসসি তে হয়তো পড়ে আসছো। আমরা প্র্যাকটিক্যালি যখন ক্লাসে যাব, এগুলো হাতে কলমে তোমাদেরকে আরেকটু শেখাতে পারবো, যে শিরা বিন্যাসটা দেখাতে পারবো, পাতা কোনটা সরল পাতা, বা পুষ্প একক পুষ্প কোনগুলো, মঞ্জুরিতে অবস্থিত পুষ্প কোনগুলো, কাণ্ডের এগুলো আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে ইনশাল্লাহ ক্লাসে গেলে শিখতে পারবো। আচ্ছা, নেক্সট পয়েন্টে আসো যে কি সমান্তরাল শিরা বিন্যাস আদি জালিকাকারটা উন্নত। এই সমান্তরাল শিরা বিন্যাস কোন টাইপের উদ্ভিদের বৈশিষ্ট্য বলতে পারো? হ্যাঁ, সমান্তরাল শিরা বিন্যাসটা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে একটা বিশেষ
কি শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, যে শিরাবিন্যাস, পাতা শিরাবিন্যাসটা সমান্তরাল দেখা যায় কোন ক্ষেত্রে? একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, বেসির মতে এই সমান্তরাল শিরাবিন্যাসটাকে কি বলেছেন উনি? আদি হিসেবে ধরেছেন, এবং জালিকাকার শিরাবিন্যাসটাকে উনি কি বলেছেন? উন্নত বলেছেন। এটা অবশ্য এই শ্রেণীবিন্যাসে একটা বিরাট বড় একটা ভুল বলা যায়, যেটা সমালোচিত হয়েছে। সমালোচনার সময় বলবো, তারপর একটু বলে দিচ্ছি যে একই সাথে যখন আসছে পয়েন্টে, সমান্তরাল উনি দ্বিবীজপত্রীকে বলেছেন যে আদি, আর একবীজপত্রীকে উন্নত বলেছেন। কিন্তু যখন বর্ণনা করেছে শ্রেণীবিন্যাসে, দেখা গেছে যে একবীজপত্রী ক্যারেক্টারগুলোকে শ্রেণীবিন্যাসের আগে দিয়েছেন, যেটা একটা বিশাল বড় একটা ত্রুটি বলা যায়, যেটা সমালোচিত হয়েছে শ্রেণীবিন্যাসে। আচ্ছা, এই হলো কয়টা? 4টা পয়েন্ট লিখেছি। এরকম অনেকগুলো পয়েন্ট আছে, উল্লেখযোগ্য পয়েন্টগুলো তোমরা দিবে। যখন পুরোটা ক্লাসিফিকেশন আসবে তখন অবশ্যই 8-10টা তো দিতেই হবে। আর যদি আলাদা করে আসে সেক্ষেত্রে হয়তো মার্কস ওয়াইজ তোমাকে মার্কের উপর ডিপেন্ড করে ওরকম ভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে আসো। আমি এই লেখাগুলো মুছে দিচ্ছি। অধিগর্ভ গর্ভাশয় আদি, বাকিগুলো হচ্ছে কি অধগর্ভ গর্ভাশয়টা উন্নত। তারপর হচ্ছে দেখো, বহু প্রতিসম পুষ্প আদি, এক প্রতিসম পুষ্প উন্নত। ঠিক আছে, আমি শুধু আদিগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো, অধিগর্ভ গর্ভাশয় আদি, অধগর্ভ গর্ভাশয়। তোমরা জানো যে গর্ভাশয়ের বিভিন্ন ধরনের কি অধিগর্ভ হতে পারে, যে গর্ভাশয়ের উপরের দিকে বাকি স্তবকগুলো কোথায় ডিপেন্ড করে, গর্ভাশয়টা অবস্থানটা কোথায়, সে অনুযায়ী যে বিন্যাসটা করা হয়, যে তখন অধিগর্ভ গর্ভাশয় কিনা, অধগর্ভ গর্ভাশয় কিনা, এরকম বিভিন্ন আছে। সেই হিসেবে বলা হয়েছে যে অধিগর্ভ গর্ভাশয়টাকে আদি বলা হয়েছে। বহু প্রতিসম পুষ্প আদি, এক প্রতিসম কি উন্নত। আমি বাকিটা লিখলাম না। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, প্রান্তীয় অমরা বিন্যাস, প্রান্তীয় অমরা বিন্যাস আদি, বাকিগুলো উন্নত। ঠিক আছে, প্রতিমুখ পাতা, পাতার আবার একটা ক্যারেক্টার চলে আসছে, প্রতিমুখ পাতা আদি, হ্যাঁ, চক্রাকার উন্নত। ঠিক আছে, চক্রাকার উন্নত। তারপর হচ্ছে সর্পিল আকারে সজ্জিত সর্পিল আকারে সজ্জিত পুষ্পপত্র আদি, চক্রাকার উন্নত। সাধারণত আদি ম্যাগনোলিয়াসি পরিবারে দেখা যায় যে পুষ্পের বিন্যাসটা সর্পিল আকারে সজ্জিত। ঠিক আছে, আর চক্রাকার তো যে উন্নত যেগুলো যে কম্পোজিটিভ ফ্যামিলি বলো, যে অর্কিড, এগুলোতে হচ্ছে কি চক্রাকারে ইয়া বিন্যাস। কম্পোজিট, বিশেষ করে হচ্ছে কম্পোজিটিভ একটা দেখা যায় যে কি পুষ্পপত্রগুলো যে চক্রাকারে অবস্থিত, এটা কি একটা উন্নত বৈশিষ্ট্য। আমি এই পয়েন্টগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, কয়টা লিখেছি? 9টা নীতি লিখেছি। বহু এবং একই রকম, বহু সংখ্যক এবং একই রকম পুষ্পপত্র আদি, কম এবং হচ্ছে ভিন্ন রকম পুষ্পপত্রটা উন্নত। কি বললাম, আবার বলছি, যে বহু এবং একই রকম, মানে সংখ্যার দিক দিয়ে যেটা বেশি এবং একই রকম, সেই পুষ্পপত্রটা কি আদি, এবং হচ্ছে যে কম সংখ্যক এবং ভিন্ন রকম পুষ্পপত্রটা উন্নত। তারপর হচ্ছে ক্ষুদ্র ভ্রূণ আদি, বড় আকারের ভ্রূণ উন্নত।
আছে। 12 নম্বর পয়েন্টে আসো, সস্যল বীজ আদি অসস্যল উন্নত। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেহেতু বললাম যে 28টা। তো আবার হচ্ছে যে উভলিঙ্গ পুষ্পকে এই শ্রেণী বিন্যাস, এরকম যে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বললাম, যে 28টার কথা বলেছি, তোমরা হয়তো 28টা লিখতে পারবে না, তারপর যেগুলো ইম্পর্টেন্ট গুলো সবগুলো মিলিয়ে এই কয়টা লেখা যায়, ঠিক আছে। আর কি বলছিলাম, যে উভলিঙ্গ পুষ্প আদি এক লিঙ্গ উন্নত। তাদের মতে হচ্ছে কি যে উভলিঙ্গটাকে কেন আদি ধরা হয়েছে, তাদের মতে হচ্ছে যে উভলিঙ্গ থেকে যে কোনো একটা, মানে পুং অথবা স্ত্রী যে কোনো একটা লিঙ্গ বিলুপ্ত হয়ে মানে কি হয়েছে, যে এক লিঙ্গের উৎপত্তি হয়েছে উভলিঙ্গ থেকে। এটা হচ্ছে বেসিক ধারণা, এবং হচ্ছে আধুনিক বিজ্ঞানীরা এটা সমর্থন করেন। আরেকটা জিনিস যেটা, যে একবীজপত্রীকে আদি বলা হয়েছে, বলা হলেও যে শ্রেণীবিন্যাসের এই শ্রেণীবিন্যাসে বেশি যে নীতিগুলো ধরেছে তার মধ্যে বলেছেন যে একবীজপত্রী উদ্ভিদকে আদি বলেছেন, এবং হচ্ছে কি দ্বিবীজপত্রীকে উন্নত বলেছে। যদিও বর্ণনা করার সময় দেখা গিয়েছে যে একবীজপত্রীর বর্ণনাগুলো উনি আগে দিয়েছে। নিয়ম অনুযায়ী যেটা আদি সেটার বৈশিষ্ট্য বা বর্ণনা সেটা প্রথমে থাকে, কিন্তু বেসিক শ্রেণীবিন্যাসে এটা একটা ত্রুটি ছিল। আচ্ছা, আরটা কি বলছিলাম, যে উভলিঙ্গ পুষ্প আদি, এক লিঙ্গ পুষ্প হচ্ছে কি উন্নত। আরেকটা বৈশিষ্ট্য বলি, দেখো, বৃতি দলযুক্ত পুষ্প আদি, বৃতি দল যুক্ত পুষ্প আদি, এবং হচ্ছে বৃতি দলহীন পুষ্পটাকে বলা হয়েছে কি উন্নত বলা হয়েছে। বৃতি দলহীনটা কি উন্নত। এই হচ্ছে 14টা কি, যে ফাইলোজেনেটিক দিকটার কথা বললাম, তার মধ্যে উল্লেখযোগ্য 14টা পয়েন্ট তোমাদেরকে দিলাম। আশা করি সবাই কি বুঝতে পেরেছো। আমি এটুকু মুছে দিলাম। আচ্ছা, শ্রেণীবিন্যাসের পরের পয়েন্টে আসো। কি হবে পরের পয়েন্টটা, মনে আছে নিশ্চয়ই। এরপরে পরিলেখ, ঠিক আছে। ভূমিকা বললাম, নীতিমালা বললাম, দেন হচ্ছে কি পরিলেখ। পরিলেখাতে কি আসবে, যে সমগ্র শ্রেণীবিন্যাসটাকে উনি কি করেছেন, ঠিক আছে। আমি এটা একটা ছক আকারে দেখাচ্ছি, ঠিক আছে। উনি আবৃত্তিবীজী উদ্ভিদকে, ফ্লাওয়ারিং প্লান্টসকে কি করেছে, যে বা আবৃত্তিবীজী উদ্ভিদ, তোমরা কি দেখতে পাচ্ছ? বুঝতে পারছি না আসলে। বেসি আবৃতবীজী, সমগ্র আবৃতবীজী উদ্ভিদকে বা এনজিওস্পার্মকে অ্যান্থোফাইটা নামক একটা কি করেছে, যে পর্বে রেখেছে। তো এই শ্রেণীবিন্যাসে কি করেছে, যে বিবর্তনের উপর ভিত্তি করে, যে বা ক্রমজটিলতার দিকে লক্ষ্য রেখে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। তার মধ্যে হচ্ছে কি, যে অ্যান্থোফাইটা, এই যে শ্রেণীবিন্যাসে কি করা হয়েছে, যে বিভাগকে আমরা জানি যে কি বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো হচ্ছে কি শ্রেণীবিন্যাসের এক একটা একক বা ট্যাক্সন। বেসি কি করেছেন, যে শ্রেণীবিন্যাসে বিভাগের পরিবর্তে এনজিওস্পার্মকে কি করেছে, একটা আলাদা একটা পর্ব, ফাইলাম, অ্যান্থোফাইটাতে রেখেছে। সেই পর্বকে আবার শ্রেণী, উপশ্রেণী, হ্যাঁ, তারপর অধিবর্গ, বর্গ, গোত্র, গণ, প্রজাতিতে ভাগ করেছে, ঠিক আছে। এই যে দেখো, যে আবৃতবীজী উদ্ভিদকে কি বলেছি, যে অ্যান্থোফাইটা নামক দুইটা ভাগে ভাগ করেছে। তারপর একে দুইটা শ্রেণী, নাম্বার 1 হচ্ছে অল্টারনিফোলি, ঠিক আছে। নামগুলো একটু কেমন জানি লাগছে, তাই না? বই অনেক সময়, যে তোমরা যে প্রচলিত বইগুলো দেখো, অনেক ক্ষেত্রে বানানের ভুল থাকে।
বানান ভুল হলে কিন্তু বেশ বড় আকারের একটা ভুল হবে, সেখানে পুরো জিনিসটাই ভুল হয়ে যায়। ঠিক আছে, দেখো যে কি বলেছি যে আবৃত্তিবীজী উদ্ভিদকে ফাইলাম বা পর্ব অ্যান্থোফাইটাতে রেখেছে একে দুইটা শ্রেণী, একটা হচ্ছে অল্টারনিফোলি, একটা হচ্ছে অপোজিটিফোলি। প্রচলিত শ্রেণীবিন্যাসগুলোতে কি করা হয়েছে যে একবীজপত্রী এবং হচ্ছে কি দ্বিবীজপত্রী, যেটা অ্যাঞ্জিওস্পার্মকে ভাগ করা হয় কোনটাতে, বীজের সংখ্যার উপর ভিত্তি করে একটা একবীজপত্রী, একটা হচ্ছে কি দ্বিবীজপত্রীতে ভাগ করা হয়। কিন্তু এখানে বেশি যেটা করেছেন যে আবৃত্তিবীজী উদ্ভিদকে একটা পর্ব অ্যান্থোফাইটাতে রেখেছে। তারপর দুইটা শ্রেণী, একটা হচ্ছে অল্টারনিফোলি, একটা হচ্ছে অপোজিটিফোলিতে রেখেছে। এই দেখো অল্টারনিফোলি যেটা, সেটা হচ্ছে একবীজপত্রী। ঠিক আছে, অপোজিটিফোলিকে দ্বিবীজপত্রীকে উনি কি নাম দিয়েছে, প্রচলিত নামের বাইরে গিয়ে, নিয়মের বাইরে গিয়ে উনি কি করেছে যে একবীজপত্রী, যেটা আমরা বলি মনোকোটিলিডনি, এবং যে দ্বিবীজপত্রী কি বলি ডাইকোটিলিডনি। তো ওইটা না করে উনি কি করেছে অল্টারনিফোলি, যেটা একবীজপত্রীর নাম দিয়েছে অল্টারনিফোলি, এবং হচ্ছে অপোজিটিফোলি দিয়েছে কি দ্বিবীজপত্রীর নাম। এই দুইটা শ্রেণীকে আবার আলাদা করে দুইটা চারটা উপশ্রেণীতে ভাগ করেছে। একটা হচ্ছে স্ট্রোবিলাইডি, আরেকটা হচ্ছে কোটিলয়েডি। ঠিক আছে, অল্টারনিফোলি বা একবীজপত্রীকে দুইটা উপশ্রেণী বা সাব ক্লাস, হ্যাঁ, স্ট্রোবিলাইডি এবং হচ্ছে কি কোটিলয়েডি, এই ভাগে ভাগ করেছে। সেম থিংস অপোজিটিফোলি বা দ্বিবীজপত্রীর ক্ষেত্রে উনি কি করেছে যে এটাকেও দুইটা উপশ্রেণীতে ভাগ করেছে, কিন্তু সে একই নাম উনি প্রদান করেছে, কোনটা, যে স্ট্রোবিলাইডি এবং হচ্ছে কি কোটিলয়েডি, যেটা এই শ্রেণীবিন্যাসের একটা কি উল্লেখযোগ্য ত্রুটি বলা যায়। কি বললাম যে দেখো যে অল্টারনিফোলি অপোজিটিফোলি, একবীজপত্রী এবং হচ্ছে কি দ্বিবীজপত্রী। একবীজপত্রীকে দুইটা উপশ্রেণী স্ট্রোবিলাইডি কোটিলয়েডি। নিয়ম অনুসারে কি উচিত ছিল যে এই দুইটা উপশ্রেণীর মানে দুইটা শ্রেণীর যে চারটা উপশ্রেণী করেছে সেটা নামটাকে আলাদা হওয়া দরকার ছিল, কারণ এই হওয়াতে এটাতে ত্রুটি সংখ্যাটা বা ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেছে, যেটা একটা সমালোচনার সৃষ্টি হয়েছে। একেও সেম ভাবে স্ট্রোবিলাইডি এবং হচ্ছে কোটিলয়েডি নামক দুইটা উপশ্রেণীতে ভাগ করছে। এইগুলোকে এই উপশ্রেণীকে আবার কি বর্গ, গোত্র, বর্গকে গোত্র, গোত্রকে গণ, গণকে পদ্ধতিতে ভাগ করা হয়েছে। এবার দেখো এটাতে কি ভাগ করা হয়েছে যে স্ট্রোবিলাইডিকে 5টা অর্ডার এবং বর্গ ইয়ার থেকে 31 ফ্যামিলি ভাগ করা হয়েছে। এই কোটিলয়েডিকে 3টা অর্ডার, আমি সংক্ষেপে ও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখো, এবং 14 ফ্যামিলিতে ভাগ করা হয়েছে। এই স্ট্রোবিলাইডিকে সেম ভাবে যে এই উপশ্রেণীটাকে এখানে আবার কি করেছে সাব অর্ডার, 3 সাব অর্ডার বা অধিবর্গ, সেখানে তারপর আসো 14 অর্ডার, 146 ফ্যামিলি। ঠিক আছে, এখানে কোটিলয়েডিকে 2 সাব অর্ডার, 10 অর্ডার, 109 ফ্যামিলি। সরি, আচ্ছা তোমরা দেখো যে কি বলেছি যে বেসিক শ্রেণীবিন্যাসে আবৃত্তিবীজী উদ্ভিদকে অ্যান্থোফাইটা একটা পর্ব রেখেছে। সেই পর্বটাকে দুইটা শ্রেণী, একটা হচ্ছে কি একটা হচ্ছে অল্টারনিফোলি, একটা অপোজিটিফোলি। প্রচলিত শ্রেণীবিন্যাসে যেখানে একবীজপত্রী এবং হচ্ছে দ্বিবীজপত্রী হিসেবে চিহ্নিত করা হয়, সেখানে হচ্ছে যে উনি যে প্রচলিত নিয়মের বাইরে যে কি করেছে একবীজপত্রীকে অল্টারনিফোলি এবং দ্বিবীজপত্রীকে অপোজিটিফোলিতে স্থাপন করেছেন। সেই একবীজপত্রীকে আবার দুইটা সাব ক্লাস স্ট্রোবিলাইডি এবং হচ্ছে কোটিলয়েডি দুইটা সাব ক্লাসে ভাগ করেছে।
আবার সেম ঠিক যে দ্বিবীজপত্রীর ক্ষেত্রেও স্ট্রোবিলাইডি কোটিলিডি নামক দুইটা উপশ্রেণীতে ভাগ করেছে। তোমাদের নিশ্চয় খেয়াল আছে যে প্রথম যখন ক্লাস করিয়েছিলাম এর আগে ক্লাসিফিকেশন পড়ানোর সময় প্রথমেই বলেছিলাম যে আবৃতবীজী উদ্ভিদ কোনগুলো, সেটা তোমরা জানো। যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে বীজটা কি আবৃত থাকে সেটাকে বলা হয় আবৃতবীজী উদ্ভিদ। আর একবীজপত্রী এই বীজে এই আবৃতবীজী উদ্ভিদকে আবার বীজের উপর ভিত্তি করে, যে অল্টারনেটিভ ফলি অপোজিটিভ ফলি বললাম, যে বীজ সংখ্যার উপর ভিত্তি করে দুইটা ভাগে যে সমস্ত উদ্ভিদের কিনা একটা বীজ থাকে সেটাকে বলা হয় একবীজপত্রী। এদের মূল আবার কি গুচ্ছমূল, এবং হচ্ছে পুষ্পের সংখ্যা হচ্ছে টাইমারাস, ঠিক আছে। এবং হচ্ছে যে পাতার শিরাবিন্যাস, যেটা বলেছিলাম সমান্তরাল শিরাবিন্যাস, সেই সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় একবীজপত্রীর ক্ষেত্রে। অপরদিকে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে বীজের দুইটা বীজপত্র থাকে, পাতার শিরাবিন্যাস কি জালিকাকার, তারপর হচ্ছে মূলটা প্রধান মূল, তারা সাধারণত কি এই দ্বিবীজপত্রীর অন্তর্গত, ঠিক আছে। এই কথাগুলো বলছি হচ্ছে কি যখন কিনা শুধু পরিলেখ আসবে তখন তোমাকে হয়তো একটু এই ছকটা শুধু না দিয়ে সাথে একটু কি ইন্ট্রোডাক্টরি কথা একটু লিখতে হবে, বা বৈশিষ্ট্য স্পেসিফিক করে একটু কিছু বৈশিষ্ট্য তোমার স্পেশাল ক্যারেক্টারগুলো একটু লিখে দিলে ভালো, ঠিক আছে, শুধু যখন পরিলেখ আলাদা করে আসবে। আচ্ছা, এরপর আসলে যে একবীজপত্রীর ক্ষেত্রে কি বলেছি স্ট্রোবিলাইডি কটিলয়েডি, সেম থিংস দ্বিবীজপত্রী বা অপোজিটিভ ফলির ক্ষেত্রে কি করেছে স্ট্রোবিলাইডি কটিলয়েডে ভাগ করেছে। এই স্ট্রোবিলাইডিকে একবীজপত্রীর এটিকে 5টা অর্ডার 31টা ফ্যামিলিতে ভাগ করেছে, কটিলয়েডিকে 3টা অর্ডার 14টা ফ্যামিলি। হ্যাঁ, আর আবার অপরদিকে দ্বিবীজপত্রী স্ট্রোবিলাইডিকে কি করেছে 3টা সাব অর্ডার বা অধিবর্গ, 14টা অর্ডার 146টা পরিবার বা ফ্যামিলিতে ভাগ করেছে। কটিলয়েডিকে 2টা সাব অর্ডার বা অধিবর্গ, 10টা বর্গ। এই ওতে কিন্তু 100 মনে করো না, অর্ডারের জন্য লিখেছি এখানে। আচ্ছা, আর এখানে 109 বা 109টা ফ্যামিলিতে ভাগ করেছে। তার মানে কি দাঁড়ালো দেখো, আমি এই এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, সংখ্যাটা আমি তোমাদেরকে লিখে দিই। দেখো একটা মজার জিনিস আছে বুঝছো, এই শ্রেণীবিন্যাসে বেসিক কি করেছে যে সমস্ত আবৃতবীজী উদ্ভিদকে বা অ্যান্থোফাইটাকে কি করেছে যে একটা পর্ব, আবৃতবীজী উদ্ভিদকে কি করেছে একটা পর্ব অ্যান্থোফাইটাতে রেখেছে। একে কি করেছে এই শ্রেণীবিন্যাসে কি 2টা শ্রেণী, 4টি উপশ্রেণী, 5টি সুপার অর্ডার বা অধিবর্গ, 32টি বর্গ এবং 300টি পরিবারে ভাগ করেছেন। কি করেছে বেসি এই শ্রেণীবিন্যাসটাকে 2টা শ্রেণী, 4টা উপশ্রেণী, 2টা শ্রেণী হচ্ছে কি অল্টারনেটিভ ফলি অপোজিটিভ ফলি, 4টা উপশ্রেণী স্ট্রোবিলাইডি কটিলয়েডি যেটা রিপিট হয়েছে সেম নাম, 5টা অধিবর্গ, 32টি বর্গ এবং 300টি পরিবারে ভাগ করছে। আর এই যে শ্রেণীবিন্যাসে উনি কি করেছে, আরেকটা মজার জিনিস, একটা ছবি দেখাচ্ছি, ছবিটা বেশ জটিল, তোমাদের ছোট করে অনেক সময় একটা কোশ্চেন আসে, দেখো তো দেখা যাচ্ছে কিনা। এটা কি এই ছবিটা, এটা হচ্ছে কি একটা ক্যাকটাসের মতো, তোমাদের দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা কি একটা ক্যাকটাস, তোমরা ক্যাকটাস সবাই দেখেছো তাই না, যে এমনি ছোট ছোট কি অনেকগুলো ব্রাঞ্চেস থাকে এক একটা ইয়েতে, তো এটা কি ক্যাকটাসের মতো। অনেক সময় ছোট কোশ্চেনে আসে বেসিক ক্যাকটাস কি, বেসিক ক্যাকটাস কি, তাহলে তোমাদেরকে বলি যে বেসিক যে এই যে শ্রেণীবিন্যাসে 32টা যে বর্গ ছিল সেগুলোকে উৎপত্তি এবং অভিব্যক্তির ধারা অনুসারে এমন ভাবে নকশাকারে উপস্থাপন করেছে যা দেখতে একটা কি ক্যাকটাস উদ্ভিদের মতো মনে হয়, যে এই যে ক্যাকটাস উদ্ভিদটা না এরকম। এখানে কিন্তু উনি 32টা বর্গকে কি নকশাকারে উৎপত্তি এবং অভিব্যক্তি, মানে যেটা যে পরিবারটা বর্গটা আগে উৎপত্তি হয়েছে তাকে আগে রেখেছে, যেটা পরে উৎপত্তি হয়েছে সেটাকে পরে রেখেছে, এটা অভিব্যক্তির ধারা অনুযায়ী সিস্টেমেটিক হইতে এমন ভাবে নকশাকারে উপস্থাপন করেছেন যে যেটা দেখতে কি একটা ক্যাকটাস উদ্ভিদের মতো মনে হয়। সেজন্য
বেসিস শ্রেণীবিন্যাসের এই নকশাকে বলা হয় বেসিক ক্যাকটাস। এখানে দেখো মনোকোলিডনিস একবীজপত্রী উদ্ভিদের কি বর্গগুলো, আর হচ্ছে এখানে হচ্ছে দ্বিবীজপত্রীর বর্গগুলো। ঠিক আছে, এই শ্রেণীবিন্যাসে কি বলেছিলাম যে উৎপত্তি এবং অভিব্যক্তির ধারা অনুসারে কি করেছে, যে শ্রেণীবিন্যাসে উৎপত্তি এবং ধারা অনুসারে যে 32টা বর্গগুলোকে এমন ভাবে নকশাকারে উপস্থাপন করেছে যা দেখতে একটা ক্যাকটাস উদ্ভিদের মতো মনে হয়। সেজন্য বেসিস শ্রেণীবিন্যাসে এই নকশাকে বলা হয় বেসিক ক্যাকটাস। তোমরা অবশ্যই বেসিক ক্যাকটাসটা টিকার জন্য বা ছোট কোশ্চেনের জন্য শিখবে। ঠিক আছে, বেসিস শ্রেণীবিন্যাসে এইটা হচ্ছে যে মনোকোলিডনির যে একবীজপত্রীর যে 8টা বর্গ সেটা, আর এখানে যে বাকি বর্গগুলো সেই বাকি ইয়াগুলো হচ্ছে 32টা বর্গের মধ্যে 8টা হচ্ছে কি একবীজপত্রীর বর্গ। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে কি দ্বিবীজপত্রীর বর্গ। এই হলো নকশাকার উপস্থাপনা যেটাকে বলা হয় বেসিক ক্যাকটাস। ঠিক আছে, 24টা হচ্ছে কি, এখানে 24টা বর্গ আছে ছবিতে। ঠিক আছে, যেটা দ্বিবীজপত্রী, আর বাকি 8টা হচ্ছে এই পাশেটা হচ্ছে কি মনোকোলিডনিস, এগুলো হচ্ছে কি ডাইকোলিডনিস। এখানে লেখাগুলো ছোট ছোট, যেহেতু হচ্ছে যে অনেক সময় তোমাদের কি হয় যে এই বর্গগুলো দেওয়া হয় না, নামগুলো মেনশন করা হয় না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা কি হয়ে যায়, যে বড় হয়ে যায় কোশ্চেন অ্যান্সার গুলো, তখন হচ্ছে দেওয়া যায় না যে বর্গগুলো আলাদা করে নাম। ঠিক আছে, এবার আসো কি উৎপত্তি এবং কি অভিব্যক্তি। তার আগে আরেকটা কথা বাকি আছে। এই যে বেসির কথা বললাম যে বেসি তার শ্রেণীবিন্যাসে কি করেছে, বিবর্তনের ধারা অনুসরণ করেছেন, পুষ্পের ক্রম জটিলতার দিকে লক্ষ্য রেখে করেছেন, বা উদ্ভিদের জটিলতার দিকে ক্রম জটিলতার দিকে লক্ষ্য রেখে শ্রেণীবিন্যাসটা করেছে। সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী তার মতে যে গুপ্তবীজী উদ্ভিদের বা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে র্যানালিস বর্গটা সবচেয়ে আদি, এবং এই র্যানালিস বর্গের মধ্যে ম্যাগনোলিয়াসি পরিবারটা হচ্ছে দ্বিবীজপত্রীর মধ্যে আদি বলা হয়। আদি পরিবার, এটা কিসের, দ্বিবীজপত্রীর আদি পরিবার। দ্বিবীজপত্রী বেসির মতে র্যানালিস বর্গটা সবচেয়ে আদি আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আদি, এবং তার মধ্যে দ্বিবীজপত্রীর আদি পরিবার হচ্ছে ম্যাগনোলিয়াসি এবং উন্নত পরিবার হচ্ছে ল্যাকটোয়াসি। এই হচ্ছে উন্নত পরিবার। এই দুইটা হচ্ছে কি দ্বিবীজপত্রীর কথা বললাম। ল্যাকটোসি নামটা নতুন, আমরা অনেকেই জানো না হয়তো তোমরা। এটা হচ্ছে কি যে বেসিক করেছেন কি যে কম্পোজিটিভ পরিবারগুলোকে, কম্পোজিটিভ পরিবারটাকে কয়েকটা ভাগে ভাগ করেছেন, যার মধ্যে হচ্ছে ল্যাকটোসি একটি। তো বেসিক মধ্যে হচ্ছে যে ল্যাকটোসি পরিবারটি হচ্ছে দ্বিবীজপত্রীর মধ্যে উন্নত পরিবার, এবং ম্যাগনোলিয়াসি পরিবারটি হচ্ছে কি আদি পরিবার। অপরদিকে এলিসপেটাসি পরিবারটা হচ্ছে একবীজপত্রীর আদি পরিবার। এবং অর্কিডেসি পরিবারটা হচ্ছে উন্নত পরিবার। এটা হচ্ছে বেসির মতে। ঠিক আছে, যে ম্যাগনোলিয়াসি আদি পরিবার, ল্যাকটোসি উন্নত, অপরদিকে এলিসপেটাসি হচ্ছে আদি পরিবার একবীজপত্রীর, এবং হচ্ছে অর্কিডেসি পরিবারটা হচ্ছে একবীজপত্রীর উন্নত পরিবার। এটা পরিলেখার মধ্যেই লিখতে হবে। ঠিক আছে, এরপর আসো উৎপত্তি এবং হচ্ছে অভিব্যক্তি। কোথা থেকে কোনটা উৎপত্তি হয়েছে, আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? বেসির মতে নগ্নবীজী উদ্ভিদের বেনিটাইটালিস বর্গের উভলিঙ্গ স্ট্রোবিলাসধারী কি উদ্ভিদ থেকে প্রথমে আবৃতবীজী উদ্ভিদের র্যানালিস বর্গের উৎপত্তি হয়েছে। তার মানে কি হয়েছে যে বেনিটাইটালিস একটা কি, আমরা যখন অ্যাংলার প্লান্টার শ্রেণীবিন্যাস পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই, যে বেনিটাইটালিস একটা নগ্নবীজী উদ্ভিদের কি একটা বর্গ, উল্লেখযোগ্য একটা বর্গ। আচ্ছা, যেটা হয়েছে যে
বেসির মতে উভলিঙ্গ স্ট্রোবিলাসধারী যে সর্পিল আকারে একটা অক্ষের সর্পিল আকারে সজ্জিত, একটা অক্ষের সর্পিল আকারে সজ্জিত, অক্ষের চারদিকে সর্পিল আকারে সজ্জিত ফাইলমস। ফাইলমস হচ্ছে কি তোমার পত্র সদৃশ শাখা বা ব্যাগকে বলা হয় কি ফাইলমস বলা হয়। ফাইলমস হচ্ছে পত্র সদৃশ ব্র্যাক বা শাখা। বোর্ডটা কাঁপছে, লেখাগুলো বোধহয় ইয়া হচ্ছে। আচ্ছা, একটি অক্ষের চতুর্দিকে সর্পিল আকারে সজ্জিত ফাইলমস থেকে কি হয় যে ঢাকা গুপ্তবীজী উদ্ভিদের বা আবৃতবীজী উদ্ভিদের পুষ্পের সৃষ্টি হয়েছে। সেই পুষ্পের যে বাইরের সবচেয়ে বাইরের যে স্তবক বা ফাইলমস, সেখান থেকে মানে মাইক্রোস্পোরাঞ্জিয়ামধারী যে ফাইলমস থাকে সেটা রূপান্তরিত হয়ে পড়েছে কি আবৃতবীজী উদ্ভিদের কি পুংকেশর তৈরি হয়েছে। এবং সর্বশেষ বা ভিতরের স্তবকটা কোথা থেকে হয়েছে? মেগাস্পোরোফিল ধারণকারী পত্র সদৃশ ফাইলমস থেকে, মেগাস্পোরোফিল ধারণকারী ফাইলমস থেকে ভিতরের যে সবচেয়ে ভিতরে যে স্তবকটা স্টিকেশরের উৎপত্তি হয়েছে। আমি আবারও বলছি যে দেখো কি বলেছি যে বেসির মতে যে একটা অক্ষের চতুর্দিকে সর্পিল আকারে সজ্জিত ফাইলমস কি করেছে যে রূপান্তরিত হয়ে গুপ্তবীজী উদ্ভিদের পুষ্পের সৃষ্টি করেছে। সেই পুষ্পের যে বাইরের যে স্তবকটা সেটা যেটা কি মাইক্রোস্পোরোফিল ধারণকারী ফাইলমস থেকে কি হয়েছে পুংকেশর, এবং ভেতরের যে সর্বশেষ স্তবকটা যেটাকে আমরা স্টিকেশর বলি সেটা হয়েছে কোনটা থেকে রূপান্তরিত হয়ে মেগাস্পোরোফিল ধারণকারী পত্র সদৃশ ফাইলমস থেকে কি মেগাস্পোরোফিল ধারণকারী ফাইলমস থেকে সর্বশেষ বা ভিতরের যে স্তবকটা স্টিকেশর সেটা কি উৎপত্তি হয়েছে। এই যে কথাটা বললাম হয়তো একটু জটিল লাগছে, যখন আমরা পরবর্তীতে আবার যখন পড়বো যে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি পড়বো তোমরা পড়ানো হবে, তখন তোমরা যে একটা ফিগার আছে, ছবি আছে, সেই ছবি এঁকে তোমাদেরকে বোঝানো হবে, তখন এই জিনিসটা আরো ভালো লাগে যে বাইরের স্তবক থেকে মাইক্রোস্পোরোফিল ধারণকারী ফাইলমস থেকে পুংকেশর এবং মেগাস্পোরোফিল ধারণকারী ফাইলমস থেকে কি হয়েছে স্টিকেশরের উদ্ভব হয়েছে। এভাবে কি হয়েছে যে গুপ্তবীজী উদ্ভিদের পুষ্পের তৈরি হয়েছে। বেসির মতে নগ্নবীজী উদ্ভিদের বেনিটাইটালিস বর্গের উদ্ভিদ থেকে গুপ্তবীজী উদ্ভিদের র্যানালিস বর্গটির উৎপত্তি হয়েছে। সেই র্যানালিস থেকে প্রথমে কি হয়েছে ম্যাগনোলিয়াসি পরিবারটির উদ্ভব হয়েছে। ম্যাগনোলিয়াসিটি কি একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের আদি পরিবার এবং আদি বর্গ হচ্ছে কি র্যানালিস। এটা কোথা থেকে এসছে যে এই শ্রেণী বিন্যাসে বেশি মনে করেছে যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আবৃতবীজী উদ্ভিদটা একটা নগ্নবীজী উদ্ভিদ পরিবার, উদ্ভিদের পরিবারের বর্গ মানে একটা বর্গ নগ্নবীজীর বেনিটাইটালিস, সেখান থেকে কি হয়েছে যে আবৃতবীজী উদ্ভিদের র্যানালিস বর্গটির উৎপত্তি হয়েছে। সেই র্যানালিস থেকে একদিকে কি হয়েছে দ্বিবীজপত্রীর ম্যাগনোলিয়াসি পরিবার এবং অপরদিকে একবীজপত্রীর কি হয়েছে এলিসমেটাসি পরিবারটির উদ্ভব হয়েছে। ঠিক আছে, বুঝাতে পেরেছি? আমি আবারও বলছি, খেয়াল করো যে বেসির মতে নগ্নবীজী উদ্ভিদের বেনিটাইটালিস বর্গের উদ্ভিদ থেকে কবিবর্তনের মাধ্যমে আবৃতবীজী উদ্ভিদের র্যানালিস বর্গটির উদ্ভব হয়েছে। এই র্যানালিস থেকে দ্বিবীজপত্রীর ম্যাগনোলিয়াসি পরিবার এবং অপরদিকে একদিকে ম্যাগনোলিয়াসি পরিবার এবং অপরদিকে একবীজপত্রীর এলিসপেটাসি পরিবারটির উদ্ভব হয়েছে। ঠিক আছে, এই যে মতবাদটা যে এই শ্রেণীবিন্যাসে বেশি বলেছে যে কি র্যানালিস বর্গটা আদি, সেই হিসেবে এই শ্রেণীবিন্যাসে এই মতবাদকে র্যানালিয়ান মতবাদও বলা যায়। তোমরা আলাদা করে র্যানালিয়ান মতবাদ পড়বে, অ্যাংলারিয়ান মতবাদ পড়বে। যখন অ্যাংলার পান্টুটি শ্রেণীবিন্যাস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ওই যে উৎপত্তি এবং অভিব্যক্তি যে কথাটা আছে সেক্ষেত্রে সেখানে বলেছিলাম যে ওই মতবাদটা যে মতবাদের উপর ভিত্তি করে করা হয়েছিল সেটাকে বলা হচ্ছিল যে অ্যাংলারিয়ান বা নিটালিয়ান মতবাদ। তো আর এটা হচ্ছে র্যানালিয়ান মতবাদ, কোনটা যে বেসি শ্রেণীবিন্যাসে বেশি বলেছে যে আবৃতবীজী বা গুপ্তবীজী উদ্ভিদের উৎপত্তিটা হচ্ছে কি এর মধ্যে হলো র্যানালিস বর্গটা সবচেয়ে আদি। এইখান থেকে দ্বিবীজপত্রীর ম্যাগনোলিয়াসি এবং অপরদিকে একবীজপত্রীর এলিসমেটাসি পরিবারটির উদ্ভব হয়েছে। এই জন্য এই মতবাদটাকে বলা হয় কি র্যানালিয়ান মতবাদও বলা হয়। এই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি এবং অভিব্যক্তি অ্যাকর্ডিং টু বেসিস ক্লাসিফিকেশন। ঠিক আছে, আসো এরপর পরবর্তী স্টেপটা কোনটা নিশ্চয় মনে আছে? কি আসবে?
সমালোচনা, ওকে, বা কি ভালো গুণ বা সুবিধা এবং হচ্ছে কি অসুবিধা শ্রেণীবিন্যাসের। প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং মন্দ দুটো দিকে আছে। তেমনি ভাবে যে আগের ক্লাসিফিকেশনে বলেছিলাম না যে কি শ্রেণীবিন্যাসে কিছু যখন লিখবে তোমরা সমালোচনা লিখবে ভালো বৈশিষ্ট্যগুলো আগে দিবে, দেন হচ্ছে কি মন্দ বৈশিষ্ট্যগুলো বা অসুবিধাগুলো। আসো সমালোচনায় যাই। সমালোচনা, হ্যাঁ, ভালো বৈশিষ্ট্য বা সুবিধা। নাম্বার 1-এ যদি যাই বলি, বেসিক শ্রেণীবিন্যাসটা হচ্ছে কি একটা সার্থক জাতিজনিক শ্রেণীবিন্যাস বলা যায়। যদিও ওই সময়টাতে কি হয়েছে যে আদি শ্রেণীবিন্যাস ছিল হলো জাতিজনিক শ্রেণীবিন্যাসের প্রথম দিকে শ্রেণীবিন্যাস হচ্ছে অ্যাংলার প্রান্টলের শ্রেণীবিন্যাস, যেটা ওই সময় আদি বলে মনে করা হলো, সেটাকে সার্থক বলা যেত না। সেই হিসেবে বেসিক শ্রেণীবিন্যাসটাকে কি বলা হয় যে একটা সার্থক, সেই সময় আর কি সার্থক জাতিজনিক শ্রেণীবিন্যাস বলে প্রমাণিত ছিল, মানে মনে করা হতো। সেই হিসেবে তাহলে পয়েন্টটা কি হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে বেসিক শ্রেণীবিন্যাসটা একটা কি জাতিজনী সার্থক একটা জাতিজনী শ্রেণীবিন্যাস, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টে আসো যে কি করেছে যে ব্যান্থামুকারী শ্রেণীবিন্যাসকে উনি কি করেছে যে বিবর্তনের ধারায় উৎপত্তি এবং অভিব্যক্তি বা বিবর্তনের ধারায় এনে নিজের অ্যাংলার প্রান্টলের শ্রেণীবিন্যাসের সাথে আরো কিছু বিজ্ঞানের উন্নত শাখার বৈশিষ্ট্য সমন্বয় ঘটিয়ে নিজের মৌলিকত্বের ছাপ রেখে একটা উন্নত ধরনের শ্রেণীবিন্যাস প্রদান করেছেন এবং অবশ্যই বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে সেটার জন্য কি বলা হয় এই শ্রেণীবিন্যাসটা বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আসো। তিনি কি করেছে মনোক্লাভিডিকে অপোজিটিভ ফোলির নিকট এনে স্থাপন করেছে, যা কি করেছে অনেক ক্ষেত্রে সমালোচিত, মানে একটা ভালো একটা দিক যেটা যদি বলি যে এই যে বেসিস যে শ্রেণীবিন্যাসে যে উৎপত্তি এবং অভিব্যক্তি ধারা অনুসারে 32টা বর্গকে ক্যাকটাস নকশাকারে প্রদান করেছে, যেটা একটা বেশ সবাই আকৃষ্ট হয়েছে। আধুনিক বিজ্ঞানী যেমন হচ্ছে কনকুইস্ট বলো, তাক্তাজান বলো প্রমুখ আধুনিক বিজ্ঞানীগণ বেসের এই নকশাটা দেখে বেশ কি বেশ প্রশংসা অনেক হয়েছে যে এটা বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল তখন, যে এই নকশা এই ক্যাকটাস নকশাকারে সংক্ষেপ, যদিও জিনিসটা সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল কিন্তু বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল শ্রেণীবিন্যাসের এই বৈশিষ্ট্যটা ক্যাকটাস নকশাটা। এটা একটা শ্রেণীবিন্যাসের একটা কি ভালো দিক। এরপর আসলে 4 নম্বর পয়েন্টে যদি বলি, এই শ্রেণীবিন্যাসে উনি কি করেছে যে বেসিক ম্যাগনোলিয়াসি পরিবারটাকে কি বলেছে যে আদি বলেছে, যেটা আধুনিক বিজ্ঞানীগণ যেমন হচ্ছে তাক্তাজান বলো, কনকুইস্ট বলো অনেকে কি করেছে যে তাদের এই ধারণার সাথে একমত। সেই হিসেবে এইটাও একটা কি এই শ্রেণীবিন্যাসের একটা ভালো দিক যে ম্যাগনোলিয়াসি পরিবারটাকে বলা হয়েছে যে আদি, এবং অর্কিডেসি পরিবারটাকে একবীজপত্রীর মধ্যে উন্নত ধরা হয়েছে। অধিকাংশ বিজ্ঞানী বিশেষ করে কনকুইস্ট যার শ্রেণীবিন্যাসটা সবচেয়ে আধুনিক, তিনি মনে করেন যে একবীজপত্রীর উন্নত পরিবার হচ্ছে অর্কিডেসি, যেটা এই বেসিস শ্রেণীবিন্যাসের সাথে কি সামঞ্জস্যপূর্ণ বা এটা একটা গ্রহণযোগ্য বৈশিষ্ট্য, ঠিক আছে। এই শ্রেণীবিন্যাসে উভলিঙ্গ পুষ্পকে কি বলা হয়েছে, উভলিঙ্গ উদ্ভিদকে আদি ধরা হয়েছে এবং একলিঙ্গকে কি করা হয়েছে যে উন্নত ধরা হয়েছে, যেটা বেশ একটা গ্রহণযোগ্য বৈশিষ্ট্য। তেমনই ভাবে দ্বিবীজপত্রীকে আদি এবং একবীজপত্রীকে উন্নত বলা হয়েছে, যেটা একটা বেশ কি গ্রহণযোগ্যতা পেয়েছিল এই বৈশিষ্ট্যটা। এই হচ্ছে মোটামুটি কি 6টা পয়েন্টের কথা বললাম যে এক সুবিধার মধ্যে, সেটা তোমরা লিখতে পারো, বইয়ে আরো আছে একটু দেখে নিবে। এরপর আসো মন্দ বৈশিষ্ট্য বা খারাপ বৈশিষ্ট্য বা অসুবিধা, ঠিক আছে। অসুবিধার মধ্যে কি বেসিক কি করেছেন যে বেন্থাম হুকারের কথা যেটা বললাম যে শ্রেণীবিন্যাস বেন্থাম হুকারকে শ্রেণীবিন্যাসটাকে উৎপত্তি এবং অভিব্যক্তির ধারায় এনে এমন ভাবে বিন্যস্ত করেছে যে অনেক সময় দেখা গেছে যার ফলে যে নিকট সম্পর্কযুক্ত ট্যাক্সাগুলো অনেক ক্ষেত্রে দূরে সরে গিয়েছে এবং দূরবর্তী ট্যাক্সাগুলো কাছাকাছি চলে আসছে, যেটা কি একটা বেশ মানে ত্রুটিযুক্ত একটা পয়েন্ট ছিল, যেটা ছিল যেটা অত্যন্ত সমালোচিত হয়েছে। যে এগুলোকে বিন্যস্ত করতে গিয়ে তিনি কি করেছে যে একটা
মানে একটা হজবরল একটা অবস্থা হয়ে গেছে যে কাছাকাছি যেগুলো সম্পর্কযুক্ত ট্যাক্সন ছিল সেটা দূরবর্তীতে চলে গেছে, এবং দূরবর্তী যে ট্যাক্সনগুলো সেগুলো কি কাছে চলে এসছে। এটা একটাই শ্রেণীবিন্যাসের একটা কি বিশেষ একটা ত্রুটি বলা যায়। এই শ্রেণীবিন্যাসে উনি একটা কাজ করেছে যে আবৃত্তিবীজী উদ্ভিদকে অ্যান্থোফাইটা নাম দিয়েছে। তো আমরা জানি যে প্রচলিত শ্রেণীবিন্যাসে আবৃত্তিবীজী একটা কি বিভাগ বলা যায় একটা, এবং একে যে দুইটা শ্রেণী, একটা হচ্ছে কি অল্টারনিফলি এবং হচ্ছে আরেকটা 2 নম্বর পয়েন্ট আসো, যেটা যে আবৃত্তিবীজী উদ্ভিদে কি বলেছে যে অল্টারনিফলি এবং হচ্ছে অপোজিটিফলি, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীকে প্রচলিত নিয়মের বাইরে যে দুইটা নতুন নাম দেওয়া বদল করা হয়েছে, যার ফলে অনেক ক্ষেত্রে কি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যেটা সমালোচিত। আরেকটা পয়েন্ট যেটা উল্লেখযোগ্য পয়েন্ট না বললেই না, যেটা হচ্ছে যে এই যে অল্টারনিফলি এবং অপোজিটিফলি যে দুইটা শ্রেণী, সেই দুইটা শ্রেণীকে 4টা উপশ্রেণী স্ট্রবিলয়েডি এবং হচ্ছে কটিলয়েডি, একবীজপত্রীকেও সেম নাম দিয়েছে এবং হচ্ছে দ্বিবীজপত্রীর ক্ষেত্রেও সেম নাম দেওয়া হয়েছে স্ট্রবিলয়েডি এবং হচ্ছে কি কটিলয়েডি, যেটা কি একটা বেশ একটা ত্রুটি বলা যায়, যে একটা বিভ্রান্তি সৃষ্টি, বিভ্রান্তিকর একটা বৈশিষ্ট্য বা একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে যে যেটা আধুনিক বিজ্ঞানীরা সমর্থন করেন না। এই শ্রেণীবিন্যাসে ধরো যে আরেকটা পয়েন্ট বলি, দেখো এই যে 32টা উৎপত্তি এবং কি ওই ব্যক্তি অনুসারে ক্যাকটাস নকশাকারী যে 32টা বর্গকে সাজিয়েছে, এটা যেমন একদিকে গ্রহণযোগ্যতা পেয়েছে বা আকৃষ্ট করেছে নতুন একটা বৈশিষ্ট্য, তেমনি ভাবে এটা অনেক ক্ষেত্রে কি হয়েছে যে সমালোচনা হয়েছে। কারণ কি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, শ্রেণীবিন্যাসটা অনেক ক্ষেত্রে সংক্ষিপ্ত হয়ে গেছে এবং মূল ঘটনার বাইরে দিয়ে চলে গেছে, ঠিক আছে, প্রকৃত ঘটনাকে প্রকৃত বৈশিষ্ট্যকে দূরে সরিয়ে দিয়েছে, যেটা সমালোচিত হয়েছে। আরেকটা জিনিস, যেটা আরেকটা পয়েন্টে আসো যে লিখতে পারো, এই শ্রেণীবিন্যাসে যদিও বলা হয়েছে যে প্রথমে বলেছিলাম যে দ্বিবীজপত্রীকে আদি বলা হয়েছে, একবীজপত্রীকে উন্নত বলা হয়েছে। অ্যাংলার কন্ট্রোল বেশি বলেছেন যে দ্বিবীজপত্রী উদ্ভিদটা আদি, একবীজপত্রী উন্নত, উনি এটা বলেছেন, বাট বর্ণনা যখন করেছেন তখন দেখা গিয়েছে যে একবীজপত্রীটাকে প্রথমে বর্ণনা দিয়েছেন এবং দ্বিবীজপত্রীকে শেষে বর্ণনা দিয়েছে, যেটাও একটা এই শ্রেণীবিন্যাসের একটা কি বিশেষ ত্রুটি, যেটা সমালোচিত হয়েছে। এই হলো মোটামুটি 6-7টা পয়েন্ট যেটা তোমরা লিখতে পারো সমালোচনায়। তো এরকম কি সুবিধা অসুবিধা মিলে 12-13টা বা 14টা পয়েন্ট হলো। যখন কিনা ক্লাসিফিকেশন লিখবে তখন তোমাদেরকে কি লিখতে হবে, আমি আবারও বলছি যে টোটাল শ্রেণীবিন্যাসটার মাঝে তোমরা ভূমিকা লিখবে, নীতিমালা লিখবে। হ্যাঁ, নীতিমালা তখন যখন টোটাল শ্রেণীবিন্যাসটা আসবে, নীতিমালা 7-8টা দিলেই হবে, সবগুলো দিতে হবে না। আবার পরিলেখ লিখবে, তখন সেক্ষেত্রে পরিলেখটা ছক আকারে লিখতে পারো। উৎপত্তি ওই ব্যক্তি আসবে সেটা সেভাবে লিখবে, এবং সমালোচনায় এরকম 5-6টা করে পয়েন্ট বা 4-5টা করে পয়েন্ট লিখবে। এটা হলো যখন শ্রেণীবিন্যাসটা টোটাল আসবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্রেণীবিন্যাসে নীতিমালা আলাদা আসে, আবার হচ্ছে যে পরিলেখ আলাদা আসে, তখন সেক্ষেত্রে আলাদা করে তোমরা ওভাবে লিখবে। যাক, এই হলো হচ্ছে আমাদের আজকের ক্লাসে যে ছিল। আশা করি সবাই বুঝতে পারছো। আর তোমাদের জন্য আমার একটা ছোট্ট কথা, যেটা হচ্ছে যে তোমরা ক্লাস করো। তোমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রায় 5 মাস হয়ে যাচ্ছে, এতদিন পরে তোমরা যাতে পিছিয়ে না পড়ো, তোমরা তোমাদের পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এই অনলাইন ক্লাস, আমাদের এই প্রচেষ্টা। আমাদের ঢাকা কলেজের সুযোগ্য অধ্যাপক প্রফেসর নেহাল আহমেদ স্যারের বিশেষ উদ্যোগে আমরা আমাদের এবং হচ্ছে প্রত্যেক বিভাগীয় প্রধানদের সক্রিয় তত্ত্বাবধানে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের শুধুমাত্র তোমাদের যাতে পড়ালেখাটা বিঘ্নিত না হয়। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে এবং হচ্ছে সেই অনুযায়ী বাসা স্টাডি করবে। তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক, কিন্তু তোমাদের পড়ালেখাটা বন্ধ যাতে না থাকে। ঠিক আছে, আর লাস্টে যাওয়ার আগে বা ক্লাস শেষে আগে একটু কথা বলি, সবাই কি চেষ্টা করবে বাসায় থাকতে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঠিক আছে, সুস্থ থাকো সবাই, পরিবার সবাইকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।